চীনের সিনোফার্মের টিকার অনুমোদন, দেশেই উৎপাদনের সুযোগ, 2 সপ্তাহের মধ্যে আসছে 5 লাখ ডোজ। করোনায় একদিনে আরও 88 মৃত্যু, কমছে সংক্রমণ, 39 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। সংক্রমণ রোধে তৃতীয় ধাপের লকডাউনেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি। কওমি মাদ্রাসাগুলো অন্ধকার এক জগৎ, সরকারকে না জানিয়েই চলে সবকিছু, এখনই রাশ টেনে ধরার পরামর্শ। ক্যান্ডি টেস্টে টাইগারদের নির্বিষ বোলিং, 2 ওপেনারের সেঞ্চুরিতে প্রথম দিন লঙ্কানদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। অবশেষে অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা। ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রাখতেই রাশিয়ার পর অনুমোদন দেওয়া হয়েছে চীনের টিকা। 2 সপ্তাহের মধ্যে আসবে 5 লাখ টিকা। এদিকে সিনোফার্মের টিকা দেশে উৎপাদনেরও সুযোগ থাকবে বলছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সহ অন্যান্য সুবিধা বাড়ানো সহ করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপ তুলে ধরেন। আমরা স্বাস্থ্যবিধি যেহেতু মানি নেই, নতুন ভাইরাসের আবির্ভাব দেখা দিচ্ছে, মিউটেশন হচ্ছে ভাইরাসে, সবকিছু মিলেই সেকেন্ড ওয়েভ। আমরা যদি জেনে থাকি কি কারণে সেকেন্ড ওয়েভ আসছে, তো আমরা যাতে থার্ড ওয়েভ না আসে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। মন্ত্রী বলেন, করোনা মহামারী বুঝিয়ে দিয়েছে এতদিন স্বাস্থ্য খাত অবহেলিতই ছিল। স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রাখতে চীন ও রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি আবারও বেগবান করতে পারি, এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সেই সুযোগও আমরা দিচ্ছি। এদিকে দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, 35টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। করোনা প্রতিরোধে এর কার্যকারিতা 79%। 1-1.5 সপ্তাহের মধ্যেই আসবে উপহারের 5 লাখ টিকা। পর্যবেক্ষণ করে প্রয়োগ শুরু হবে। এটি একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। প্রথম 1000 মানুষের উপরে আমরা 7 দিন করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে 7 দিন আমরা অবজার্ভ করব, তারপরে আমরা দেখব, এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব। সিনোফার্মের টিকা দেশে উৎপাদনের সুযোগ থাকবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। হয়তো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের কোনো ফার্মাসিউটিক্যালসে এখানে এটা উৎপাদন হবে, অথবা বাল্ক নিয়ে এসে ফিল ফিনিশ মাধ্যমে এটা আমরা করতে পারি। এগুলো সরকারি পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আর এই ভ্যাকসিনটি যেটা সিনোফার্মের ভ্যাকসিনে যেটা আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি, এটি আসলে প্রকিউরমেন্ট যেটা হবে সেটা হলো G2G বেসিসে। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে সক্ষম। দেশের চাহিদা মিটিয়েও কিন্তু আমরা বাইরে রপ্তানিও করতে পারবো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে আরও 88 জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 11,393 জন। একদিনে শনাক্ত হয়েছে 2,341। গত 39 দিনের মধ্যে সংক্রমণের এ সংখ্যাটি সর্বনিম্ন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 9.39%। সুস্থতার হার বেড়ে হয়েছে 89.45%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ হার কিছুটা কমলেও মৃত্যুরেখা ঊর্ধ্বমুখী। বাড়ছে সুস্থতার সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 418তম দিনে দেশে একদিনে 88 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 11,393। 358টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 24,928। এর মধ্যে শনাক্ত 2,341। শনাক্তের হার বেড়ে 7,56,955। নতুন 4,782 জন সহ সুস্থ হয়েছে 6,77,101। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার 9.39%। মৃত্যু হার বেড়ে হয়েছে 1.51%।
24 ঘন্টায় 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মারা গেছেন 55 জন। 51 থেকে 60 বছরের মধ্যে 12 এবং 41 থেকে 50 বছরের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছেন 48 জন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার দৃষ্টি দেওয়া যাক প্রতিবেশী দেশ ভারতের করোনা পরিস্থিতির দিকে। সেখানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত অবস্থা। গত 10 দিন ধরে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 3 লাখের বেশি, আর গত 24 ঘন্টায় 3,79,257 জন মানুষ আক্রান্ত হয়েছে। গত 10 দিন ধরে গড় দৈনিক মৃত্যু 3,000-এর কাছাকাছি, মোট মৃত্যু 2,04,732। এমন পরিস্থিতিতে ভারতে বিমানে করে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া, আর $100 মিলিয়ন বেশি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশও চিকিৎসা সহায়তা করার প্রস্তাব দিয়েছে দিল্লিকে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মানুষের আহাজারিতে ভারী ভারতের বাতাস। করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভেঙে দেশটিতে গত 24 ঘন্টায় 3,79,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 3,645 জন। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতে এখন করোনায় মোট মৃত্যু দাঁড়ালো 2,04,732 জনে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন 3 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে শয্যা ও অক্সিজেনের অভাব। সংকট দেখা দিয়েছে করোনা চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের। করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতেই চলছে টিকাদান কার্যক্রম। গত 24 ঘন্টায় 21,93,281 জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত 15,20,648 জন টিকা গ্রহণ করেছেন। এদিকে মস্কো থেকে বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে 2টি কার্গো বিমান। অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর সহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠিয়েছে রাশিয়া, আর সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তাও সকালে দেশটিতে পৌঁছেছে। এছাড়া $100 মিলিয়ন বেশি মূল্যের চিকিৎসা উপকরণ সহায়তা হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে রয়েছে 1,000 অক্সিজেন সিলিন্ডার, 1.5 কোটি N95 মাস্ক ও 10 লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে তৃতীয় ধাপে দেশ জুড়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। তবে রাজধানীতে সবকিছুই স্বাভাবিক। গণপরিবহন ছাড়া চলছে সব যানবাহন, বেড়েছে জনসমাগম ও যানজট। এদিকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দোকানপাট খুললেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষিত। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে তৃতীয় ধাপের কঠোর লকডাউন। প্রথম দিনে রাজধানীতে খুব একটা চোখে পড়েনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। কমেছে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম। রাজধানীতে চলছে সব ধরনের গাড়ি, বেড়েছে সাধারণ মানুষের চলাচল। এমন পরিস্থিতিতে জনগণকে জবাবদিহির আওতায় না আনলেও নিয়মিত কার্যক্রম চলছে বলে দাবি পুলিশের। গত লকডাউনের থেকে এই লকডাউনে গাড়ির পরিমাণ বাড়ছে, আর চেকের আওতায় যেগুলো আসতেছে করতেছি আমরা, কিন্তু আসলে গাড়ির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। এদিকে জীবন জীবিকার তাগিদে খোলা হয়েছে শপিং মল ও দোকানপাট। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে সমাগম। কিছু কিছু এলাকায় স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত। অল্প ভিড়ের মধ্যে থেকে নিয়ে আসলাম, এটা দোতলা গেছিলাম, 3 পিস নিলাম আর কি। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা উচিত। আর দোকানিদের এরকম কোনো মাথা ব্যথা নাই, তাদের একটাই টার্গেট বিক্রি করতে হবে। এছাড়া গণপরিবহন না থাকায় ক্রেতা কম বলে জানান ব্যবসায়ীরা। পার্সোনাল গাড়ি কয়জনের আছে যে সবাই পার্সোনাল গাড়ি দিয়ে আসবে, এই কারণে আর কি আমাদের বেচাকেনাটা কম। কাস্টমার উঠে আপনার 2-3টা পরে, এরপরে সময় থাকে না বিক্রি করার। পাবলিক কেউ দেশে চলে গেছে, যার টাকা আছে সে ব্যাংকে খাইয়ে বেড়াইছে, ইনকাম করতে পারে নাই, এই জন্য কাস্টমার মার্কেটের লোকজন নাই। তারা বলছেন করোনা সংক্রমণ রোধে প্রয়োজন সবার সচেতনতা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পূর্ব নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলাচলের অনুমতি চেয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আজকে অ্যাম্বুলেন্সের সিট হলো 3টা, অ্যাম্বুলেন্সে 17 জন লোক নিয়ে যাচ্ছে, ভ্যানে নিয়ে যাচ্ছে, রিক্সায় নিয়ে যাচ্ছে, মাইক্রোবাসে নিয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগের সীমা নাই। সালের স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে
দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পুনরায় এই দুর্যোগ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করার সুযোগ দানে আকুল আবেদন। করোনা সংক্রমণকে দীর্ঘস্থায়ী সংকট হিসেবেই দেখছে বাংলাদেশ। সেই হিসেবেই মোকাবেলার কৌশলও নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনের সন্ধান হচ্ছে বহু উৎস থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক উদ্যোগ সঠিক পথে এগুচ্ছে। তবে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষা করতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে যেতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2 ডোজ হিসেবে 13 কোটি মানুষের 26 কোটি ডোজ টিকার চাহিদা রয়েছে বাংলাদেশে। ভারতের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলেও 3 কোটি টিকা চাহিদার তুলনায় অপ্রতুল। এমন প্রেক্ষাপটে বহুমুখী উৎস থেকে টিকা সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। কূটনৈতিক তৎপরতায় আশার আলো দেখাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্সের ফাইজার বায়োনটেকের টিকা। আর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ধৃত 6 কোটি ডোজ ভ্যাকসিন থেকে টিকা সংগ্রহ করা গেলে প্রথম ডোজ নিয়ে ঘাটতিতে থাকা 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজও দেওয়া সহজ হবে। সে চেষ্টাই শুরু করেছে সরকার। বিশ্লেষকদের মত, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে ভাবতে হবে ভাইরাসের গতিবিধি বদলের আগেই। প্রেডিক্ট করতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে যেটুকু আশঙ্কা আছে তার থেকে একটু বেশি। ক্ষেত্র বিশেষে আশঙ্কা কার্যকর হবে না। এখন আমরা যে একটু ডাইভার্সিফাই করেছি, আমি মনে করি যে এটা একটা সঠিক পদক্ষেপ। আমেরিকা বলেছে যে তারা 6 কোটি ডোজ টিকা রপ্তানি করবে। এমনকি যদি 50 লাখ ডোজ টিকাও যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে উপস্থিত সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। ভ্যাকসিন উৎপাদনে অন্তত 50 বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সংকটে টেকসই সমাধানে যৌথ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনের কূটনীতিতে যাওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ধরে নিচ্ছি যে এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে যাচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে। সেভাবে চিন্তা করে আমাদের উচিত আসলে ভ্যাকসিন তৈরির দিকে যাওয়া, নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে আমাদের কার্যক্রমটাকে বহাল রাখা। এবং বিজ্ঞানীরাও কিন্তু বলছেন যে যেহেতু ভাইরাসটা মিউটেট করছে, কাজেই 3rd ডোজ বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে সাবসিকুয়েন্টলি, হয়তো 6 মাস পরে 1 বছর পরে। শুধু ভ্যাকসিন নয়, চিকিৎসার অন্যতম অনুষঙ্গ অক্সিজেন উৎপাদনেও কার্যকর উদ্যোগের তাগিদ দিলেন তিনি। কিন্তু আসছে ভারত, সেখানে কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে গেছে রোগী। আমরা আশা করবো যে আমাদের এখানে সেটা হবে না, কিন্তু হবেই না এটা কিন্তু আমরা কখনো জোর করে বলতে পারবো। অক্সিজেন উৎপাদনের জন্য, উৎপাদন বাড়ানোর জন্য অনেক চিকিৎসা উপকরণ জোগাড়ে দর কষাকষির সুযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কূটনৈতিক। স্পুটনিক যেটা, এটার দাম কিন্তু একটু বেশি, এমনিতেও বেশি। তার মধ্যে কিন্তু দামের মধ্যে আবার মার্জিন আছে, কিন্তু সব দেশে সব জায়গা থেকে তো একই দামে বিক্রি হচ্ছে তা। খুব বেশি বড় দর কষাকষি করার সুযোগ বোধহয় এখন নেই। পরবর্তীকালে 3 কোটি ডোজ কিনি বা তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আমরা যদি 10 কোটি ডোজ তৈরি করি, তখন তো আমাকে অবশ্যই সেটা দর কষাকষি করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কওমি মাদ্রাসাগুলোর বেশিরভাগই যেন অন্ধকার এক জগৎ। মাদ্রাসার ব্যবস্থাপনা, অনুদান ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানানো হয় না সরকারকে, এমনকি সংরক্ষণ করা হয় না কোনো নথিপত্রও। মাদ্রাসাগুলোতে শিশু নির্যাতন, বলাৎকারের অভিযোগ প্রায়ই প্রকাশ্যে আসে, আবার শিশুদের ব্যবহার করা হয় সহিংসতার ঢাল হিসেবেও। 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজতের ছাতার নিচে থেকে 160টি সহিংসতায় জড়িয়েছে কওমি শিক্ষক শিক্ষার্থীরা। কওমি মাদ্রাসাগুলোকে এখনই নিয়মে বেঁধে ফেলার পরামর্শ গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। প্রচলিত 3 ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলোই কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত। কওমি মাদ্রাসার সংখ্যা 22,000। 6 বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 18 লাখ। ধর্মীয় শিক্ষার মজবুত ভিত গড়াই মূল লক্ষ্য বলা হলেও কওমি মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে তাদের বেশিরভাগই কট্টরপন্থী, হেফাজতে ইসলামের সাথে যুক্ত। আর যারা পড়াশোনা করে তাদেরকে উগ্র ভাবধারায় গড়ে তোলে তারা। 2013 সাল থেকে এখন পর্যন্ত 160টি তাণ্ডব সহিংসতার নেতৃত্ব দিয়েছে এই হেফাজত। এসব ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিবিআই। এখানে অনেকেই আসামি আছেন এবং এখানে আসামি থাকুক আর না থাকুক, আমাদের সাক্ষ্য প্রমাণে যার যার
ব্যাপার স্যাপার আসবে, যার যার কথাবার্তা আসবে, আমরা তাদেরকেই আমরা আনব। 2017 সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর স্তরের মর্যাদা দিয়েছে সরকার। তবে সরকারি স্বীকৃতির চেয়ে নিজেদের মতো করে চলতে চায় কওমি মাদ্রাসার কর্তারা। এই অবস্থায় তাদেরকে বিধির আওতায় আনা জরুরি। সরকারের এখন সময় এসছে এটার পুরোপুরি একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এবং কোনো রকম রাজনীতি কওমি মাদ্রাসায় চলবে না। শিক্ষক ছাত্রদের আবাসিক ব্যবস্থাপনায় শিক্ষা দেয়া কওমি মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের অভিযোগ আছে। সহিংসতায় কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহারও করা হয়। তারা বলেছে না গেলে তাকে শাস্তি দেওয়া হবে, এবং শাস্তির একটা প্রচণ্ড ভীতি রয়েছে। এই শাস্তি শুধু যে বেত মারা হচ্ছে তা না, সেখানে যৌন নির্যাতনের ঘটনা ঘটছে এবং তাদের প্রতিবাদ করবার কোনো জায়গা নেই। কওমি মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষা চালু করার পরামর্শ গবেষকদের। কেন তারা ম্যাজিস্ট্রেট হতে পারবে না, কেন তারা সিভিল সার্ভিসে যোগ দিতে পারবে না, বা অন্যান্য সরকারের কর্মকর্তা হতে পারবে না? এইটা তো আমাদের প্রশ্ন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার, কল্পকাহিনী তৈরির সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করেছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই। হেফাজত নেতাদের গ্রেফতার প্রসঙ্গে বিএনপির অভিযোগের জবাবে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওলামা দেখে নয়, অথবা বিএনপিকে দেখে নয়। বিএনপি বাইরে এত বিশুদ্ধার করছেন, কই কাউকে তো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন আপনারা প্রকাশ্যে। পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। পরবর্তী নির্বাচন ক্ষমতা পরিবর্তনের পালা বদলের পথ হতে পারে, অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। চট্টগ্রামের লালখান বাজার থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন 18 মামলার আসামি হেফাজত নেতা হারুন ইজহার। তার বিরুদ্ধে ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাই কমিশনে হামলা পরিকল্পনার অভিযোগও আছে। বিশ্বব্যাপী নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার নির্দেশে 2009 সালে এ পরিকল্পনা হয়েছিল। সে সময় এ অভিযোগে তাকে গ্রেফতারও করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং বিজয় ইনশাআল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে। বুধবার গভীর রাতে র্যাবের অভিযানে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতা হারুন ইজাহার। 18 মামলার আসামি হারুন ইজাহারের বাবা বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ইজাহারুল ইসলাম চৌধুরী। তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ছিলেন। র্যাব জানায় হারুন ইজাহারের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মূলত আন্তর্দেশীয় জঙ্গিদের ঘাঁটি। 2009 সালের এই মাদ্রাসায় বসেই ঢাকার মার্কিন দূতাবাস ও ভারতীয় হাই কমিশন উড়িয়ে দেওয়ার ছক কষেন হারুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভেস্তে যায় তার পরিকল্পনা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রবৃদ্ধির বদলে আসছে বাজেট মহামারী সামাল দেওয়ার কৌশল ভিত্তিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে সিপিডি। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে তারা বলছে, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও তা সঠিকভাবে ব্যবহার করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দিকে নজর দিতে হবে। এছাড়া সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ও আওতা বাড়ানো, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে রক্ষায় বিশেষ উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কর ব্যবস্থার সাথে সাংঘর্ষিক কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করতে হবে। এখন প্রবৃদ্ধিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না, এখন গুরুত্বপূর্ণ হলো যে আমরা স্বাস্থ্য ঝুঁকি কিভাবে সামাল দিব। এখন গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে আমরা আমাদের ব্যয় এবং বন্টন, যেটা আমাদের সামাজিক নিরাপত্তা এবং সরাসরি যে সহায়তা, সেটার কথা আমরা বলেছি।
এলপি গ্যাসের 12 কেজির সিলিন্ডারের দাম কমল। এখন থেকে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পড়বে 906 টাকা। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির 12.5 কেজি সিলিন্ডারের দাম আগের মতো 591 টাকা। অনলাইন আলোচনায় এই সিদ্ধান্ত জানান বাংলাদেশ রেগুলেটরি কমিশন BERCর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রতি মাসে এলপিজি তৈরির মূল উৎপাদন প্রোপেন ও বিউটেনের দাম সমন্বয় করে মধ্যপ্রাচ্যের জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। এতে প্রতি মেট্রিক টন প্রোপেন 560 এবং বিউটেনের দাম $530 নির্ধারণ করে কোম্পানিটি। শুধুমাত্র সৌদি সিপির ভিত্তিতে মূল্য সমন্বয় করছে। এর সাথে মূসক ও টাকার আন্তর্জাতিক মানের সমন্বয় রেখে দাম নির্ধারণ করল এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজির বোতল হাত বদলের ক্ষেত্রে পরিবহন ভাড়া সহ ডিস্ট্রিবিউটর বা বিপণন চার্জ 50 টাকা, ডিলার রিটেইলার চার্জ 30 টাকা সর্বোচ্চ খুচরা মূল্যের সঙ্গেই ধরা হয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দর ধরা হয়েছে 40 টাকা 70 পয়সা। সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন 560 মার্কিন ডলার এবং $530 বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 70 টাকা 69 পয়সায় এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 75 টাকা 49 পয়সায় সমন্বয় করা হয়েছে। গণশুনানি ছাড়া দর নির্ধারণের বিষয়ে আপত্তি তুললে বিআরসি চেয়ারম্যান বলেন, সৌদি আরামকোর প্রতি মাসের দাম নির্ধারণের কারণেই এই সমন্বয়। যে কোনো মূল্য সমন্বয় করতে গেলে বা মূল্যহার সমন্বয় যে কথাই বলেন না কেন, এটা গণশুনানি ছাড়া এটা করা অন্যায়। এটা সিপির পরিবর্তনজনিত সমন্বয়। খুচরা পর্যায়ে যাতে ভোক্তা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান চেয়ারম্যান। দায়িত্ব যদি আপনারা শুধুমাত্র। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে এসএমই খাতের আওতাভুক্ত প্রায় 260টি চামড়াজাত পণ্যের কারখানা রয়েছে। করোনা মহামারীর প্রভাবে প্রায় অর্ধশত কারখানার উৎপাদন এখন বন্ধ। এছাড়া অর্থ বছরের প্রথম 9 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে 7% বেশি। আর ভোক্তা চাহিদা কমায় কিছুটা সংকুচিত স্থানীয় বাজারও। এমন পরিস্থিতিতে আরেকটি আর্থিক প্রণোদনার দাবি এ খাতের উদ্যোক্তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। মহামারীর প্রথম ধাপ পেরোতে না পেরোতেই যখন কারখানাটাকে কেবলমাত্র গুছিয়ে নিতে গেলাম, আবারও দ্বিতীয় ধাক্কা। রেজভিন হাফিজ চামড়াজাত পণ্য রপ্তানি করে এসএমই খাতে জাতীয় পুরস্কার পেয়েছেন বেশ কয়েকবার। কিন্তু বৈশ্বিক করোনার প্রভাবে কিছুটা খারাপ সময় পার করছেন তিনি। রপ্তানির আদেশ কমেছে, অভ্যন্তরীণ চাহিদাও কম। তবু সুদিনের আশায় সচল রেখেছেন কারখানা। কাজ করে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা আসলে কতটুকু চেষ্টা করে পারা যায় সেই জায়গায় আসলে একজন উদ্যোক্তা হিসাবে বুঝতে পারছি না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, অর্থ বছরের প্রথম 9 মাসে চামড়া রপ্তানি কমেছে 6.24% আর 7.03% কমে চামড়াজাত পণ্যের রপ্তানি আয়। তবে এই সময়ে পাদুকা রপ্তানি বেড়েছে 3.82%। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ দীর্ঘস্থায়ী হলে এ খাতের ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে শঙ্কা উদ্যোক্তাদের। 2020 সালে আমাদের প্রায় এক্সপোর্ট ড্রপ করেছিল ওভার 25%। এখনো 2021 সালে আমরা যেটা দেখছি, যেটা আমাদের জুলাই মার্চে 2020-এর সাথে যদি কম্পেয়ার করি, ওভারঅল লেদার সেক্টরে আমাদের প্রায় 7% এর মতো আমাদের ডিক্লাইন করেছে। 46 ফ্যাক্টরিজ তারা তাদের অপারেশন ফর দ্য টাইম বিং বন্ধ করে রেখেছে, কিন্তু ওনারা বলেন যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ঝুঁকি মোকাবেলায় নতুন আরেকটি আর্থিক প্রণোদনা প্যাকেজের দাবি চামড়া শিল্প সংশ্লিষ্টদের। গতবার যেরকম 5,000 কোটি টাকার যেরকম আমাদের প্রণোদনা দিয়েছিল, ইকুয়ালি যদি সেভাবে যদি দেওয়া হয় সেটা আমাদের জন্য ভালো হবে। বিশেষ কোনো ভর্তুকির ব্যবস্থা করে যদি আবারও আমাদেরকে সহায়তা করা যায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে চলতি অর্থবছরে 92 কোটি মার্কিন ডলার আয় করতে চায় সরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে শিশুদের ঈদ উপহার, ছিন্নমূল মানুষদের ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে তারা। এরকমই এক কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিষোদগারের রাজনীতি ত্যাগ করে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মাহমুদ হাসানের রিপোর্ট।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের প্রতি বিষোদ্গার না করে জনগণের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। অহেতুক সমালোচনা না করে আপনারা আসুন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের দুয়ার খোলা আছে আপনাদের জন্য। আসুন একযোগে আমরা জনগণের পাশে দাঁড়াই। প্রতিদিনের মতো ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 4 শতাধিক ছিন্নমূল ও ভাসমান মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। যে আমরা এই অসহায় মানুষের পাশে থাকার কারণেই আমরা মানুষকে ভালো রাখতে পারবো এবং সবার পাশে থেকে সবাইকে একটি উন্নত জীবন দেওয়া, আমরা সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছি। দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান আসে কর্মসূচি থেকে। আগামী ঈদ উল ফিতর পর্যন্ত আমরা এটা করব। ঈদ উল ফিতরের দিন আমাদের পথ শিশু ভাই বোন দুস্থ অসহায় পথ শিশুদের নিয়ে 600 শিশুকে আমরা নতুন কাপড় দেব এবং রান্না করা খাবার দিয়ে তাদের সাথে ঈদ উদযাপন করে এটার সমাপ্তি করব। গুলিস্তান এলাকায় মুসল্লি এবং সাধারণ মানুষদের ইফতার প্রদান করেন স্থানীয় কাউন্সিলর। বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, মসজিদে আটকা পড়ে যায়, তারা যেতে পারে না বাসা বাড়িতে, তখন তারা ইফতার করতে সমস্যা হয়। সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে আজকের এই ইফতারের আয়োজন। নাখালপাড়া এলাকায় কয়েকশো অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরণ করে কেন্দ্রীয় যুবলীগ। করোনাকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা, যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক তৈরি হয়নি, একমাত্র অ্যান্টিবায়োটিক হচ্ছে সচেতনতার মাধ্যমে আক্রান্ত না হওয়া। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। কর্ণফুলীতে তেলের ট্যাঙ্কারে আগুন, 2 জনের মৃত্যু, আহত 3। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। ভয়াল 29 এপ্রিল আজ। 1991 সালের এই দিনে কক্সবাজার সহ উপকূলীয় কয়েকটি জেলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় 1.5 লাখের বেশি মানুষ। 30 বছরে এসে আজও সেই ঝড়ের ক্ষত বহন করে চলেছে উপকূল। তবে অনেক উদ্বাস্তুকে এরই মধ্যে পুনর্বাসন করেছে সরকার। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সেদিন উপকূলীয় এলাকায় আঘাত হানে 12 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। মুহূর্তে লণ্ডভণ্ড করে দেয় বিশাল জনপদ। প্রাণ হারায় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। বাড়িঘর, সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায় আরও অসংখ্য মানুষ। 30 বছর পরও স্বজন হারানোর বেদনা আর দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের। একুলে লাশ, একুলে লাশ, লাশ বাদ এখন কিছু নেই। এটা হাজার হাজার লাশ। আমার পিতা মাতা এখান থেকে দলঘাট হাই স্কুল পর্যন্ত বাসে গিয়েছিল। ভয়াল সেই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কক্সবাজারের 595 কিলোমিটার বেড়িবাঁধের 12.5 কিলোমিটার এখনও ঝুঁকিপূর্ণ। তবে 8টি পয়েন্টে জরুরি মেরামত শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই অধিক ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য আমরা বাজেট বরাদ্দ পেয়েছি এবং ইতিমধ্যে আমাদের এগুলো সংক্ষিপ্ত সময় নিয়ে দরপত্র আহ্বান করেছি এবং কয়েকটা জায়গায় ঠিকাদারও নিয়োগ হয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত মেরামতের দাবি কক্সবাজারবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে মারা গেছে 2 জন, গুরুতর দগ্ধ আরও 3 জন হাসপাতালে ভর্তি। বন্দর সংশ্লিষ্টরা জানান ট্যাঙ্কারটি 1200 টন পণ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে ভেড়ার পর আগুন ধরে যায়। খবর অনুযায়ী বন্দরের টাকবোক কান্ডারি 1, কান্ডারি 10 আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসও। এ সময় দগ্ধ হয়ে নিজামুদ্দিন ও আলমগীর নামে 2 জনের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ 3 শ্রমিক আবু সুফিয়ান, শাহাবুদ্দিন ও মনির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইঞ্জিন রুমে যে আগুনটা ছিল সেটাকে আমরা ফোম ইউজ করে সেখানে আমরা আগুনটা প্রথমে কন্ট্রোলে নিয়ে আসি। ইঞ্জিনের যে মাস্টার আছেন উনি বলেছেন যে জাহাজের যে ইঞ্জিন রুমে যে ইঞ্জিনের ইয়েটা বিস্ফোরণের সামান্য আভাস পেয়েছেন আর কি, এ ধরনের বলেছেন। আমরা এখন পুরো ডিটেলস রিপোর্ট জেনে আমরা জানতে পারবো। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
করোনা পরিস্থিতিতে মধ্য রমজানেও ক্রেতাশূন্য দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ঈদ সামনে রেখে এতদিন বেচা বিক্রি শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হাট খোলা থাকলেও লকডাউনের কারণে আসতে পারছে না দূর দূরান্তের ক্রেতারা। দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। অন্য বছর শবে বরাতের আগে থেকে মধ্য রমজান পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের পদচারণায় মুখর থাকত শেখেরচর বাবুরহাট। করোনার কারণে গত বছর থেকে পরিস্থিতি ভিন্ন। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড়ের বেশিরভাগ দোকানে ঝুলছে তালা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা হলেও দেখা মিলছে না পাইকারের। গাড়ি ঘোড়া চলে না, মেইন কথা এগুলোর জন্য আমাদের বেচাকেনা অনেক খারাপ। দোকানগুলো বসে আছে কিন্তু বেচাকেনা নেই। ওই বছর লকডাউনে আমরা পুরো মারা মরা। উপযুক্ত সময় যখন বেচাকেনা হবে তখনই লকডাউন। গেছে বছরও মন্দা গেছে, এই বছরও মন্দা। এখন আমাদের পুরো মেরুদণ্ড ভেঙে গেছে। এটা রিকভার করতেছে কত বছর লাগবে আল্লাহই জানে। লকডাউন শিথিল হলেও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের। এখানে আসা আমাদের একটু দুর্ভোগ। দেশে লকডাউন চলতেছে, গাড়ি ভাড়া বেশি, সবই বেশি। 10 টাকাটা 15 টাকা 20 টাকা যার যেমন নিতে পারতেছে, আমরা যাচাই করতে পারতেছি না দোকানের মধ্যে। ক্রমাগত লোকসানে ব্যবসায়ীরা দুশ্চিন্তায়, জানান ব্যবসায়ী সংগঠনের এই নেতা। সারা বছরের যে বিনিয়োগ আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীদের, এই বিনিয়োগটা কয়েক হাজার কোটি টাকা লেনদেন দেখানো হয় এই রমজান মাসে, রমজানের 1 মাস আগে থেকে রমজান মাস পর্যন্ত। আলটিমেটলি এবার কিন্তু করোনার এই 15 দিনের লকডাউনে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। দেশীয় কাপড়ের ঐতিহ্যবাহী এই হাটে পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। স্বাভাবিক পরিস্থিতিতে ঈদ উপলক্ষে সপ্তাহে 3 দিন বসা হাটে হাজার কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক খবর। শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার পরও বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের খবর মিলেছে। বোলপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে, পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারকেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি স্থানে দফায় দফায় বোমাবাজির খবর পাওয়া গেছে। রণক্ষেত্র হয়ে ওঠে বেলাঘাটা, ইট পাথর ও লাঠি নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। এই দফায় মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম ও কলকাতার 35টি আসনে ভোট গ্রহণ হয়। এদিকে 2 মে ভোট গণনার দিন কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মিয়ানমারের সেনা শাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয় পূর্বাঞ্চলে কারেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপর আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। এদিকে আটক শীর্ষ গণতন্ত্রপন্থী নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের শুরু করেছে সেনা শাসকরা। বুধবার জেট বিমান ও হেলিকপ্টার থেকে থাই সীমান্তে কারেন জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোতে হামলা চালায় জান্তা সরকার। এ সময় প্রাণ বাঁচাতে অন্তত শতাধিক গ্রামবাসী আশ্রয় নেয় জঙ্গলে ও সীমান্তে। এদের অধিকাংশই বয়স্ক ও শিশু, গর্ভবতী নারীও রয়েছে। যদিও এবারের এই সংঘাতে পালিয়ে আসাদের আশ্রয় দিতে নারাজ থাই কর্তৃপক্ষ। চলমান সংঘাতে এ পর্যন্ত থাই সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে 15,000-এর বেশি মানুষ। এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে বলা হয়, আটক বিক্ষোভকারী ওয়াই মোয়ে নাইয়ের বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে জান্তা সরকার। মহামারী করোনা শেষ হয়নি, বরং দ্রুত সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্যান আমেরিকান কার্যালয়ের পরিচালক ক্যারিসা ইটিয়েন ব্রিফিংয়ে একথা জানান। আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিশ্বব্যাপী ভ্যাকসিনের সমবন্টন ছাড়া আর কোনো বিকল্প নেই। এদিকে কোভ্যাক্সে তহবিল বাড়াতে গো গিভ ওয়ান ক্যাম্পেইন শুরু করেছে সংস্থাটি। মহাপরিচালক গ্যাব্রিয়াসুস বলেন, নিম্ন আয়ের দেশে জনপ্রতি ভ্যাকসিন প্রয়োগে অন্তত $60 করে সহায়তা প্রয়োজন। প্রথম ধাপে বিশ্বের ধনী দেশগুলোতেই শুরু হচ্ছে এই ক্যাম্পেইন। বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত 31,63,000 ও আক্রান্ত 15,01,97,000 ছাড়িয়েছে।
করোনা মহামারীর ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি 6% বাড়বে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিন পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণের শুরুতেই তিনি ঘোষণা দেন যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার রাতে বক্তব্যে বাইডেন বলেন, তার প্রশাসনের প্রথম 100 দিনেই 13 লাখ নতুন চাকরি তৈরি হয়েছে, যা আগের যে কোনো প্রেসিডেন্টের তুলনায় রেকর্ড। $1.8 ট্রিলিয়ন পরিকল্পনার পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন বাইডেন। তার দাবি, চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটি বাস্তবায়ন আবশ্যক। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে ম্যান সিটি, হেরে স্বপ্ন ফিকে পিএসজির। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চীনের সিনোফার্মের টিকার অনুমোদন, দেশেই উৎপাদনের সুযোগ। 2 সপ্তাহের মধ্যে আসছে 5 লাখ ডোজ। করোনায় একদিনে আরও 88 মৃত্যু, কমছে সংক্রমণ, 39 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। সংক্রমণ রোধে তৃতীয় ধাপের লকডাউনেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি। কওমি মাদ্রাসাগুলো অন্ধকার এক জগৎ, সরকারকে না জানিয়েই চলে সবকিছু, এখনই রাশ টেনে ধরার পরামর্শ। ক্যান্ডি টেস্টে টাইগারদের নির্বিষ বোলিং, 2 ওপেনারের সেঞ্চুরিতে প্রথম দিন লঙ্কানদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এর পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।